নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী আশুতোষ মুখোপাধ্যায় রচিত গল্প পিক পয়েন্ট। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রী আশুতোষ মুখোপাধ্যায় রচিত পিক পয়েন্ট। ছোট গল্প প্রসঙ্গে এক বয়স্ক এবং অভিজ্ঞ লেখকের মন্তব্য মনে পড়ল। তিনি বলতেন, বীজ হিসাবে যে কোনো একটা সত্যি ঘটনা নাও, তার আসল রং কিছু বাতিল করে কিছু নকল রং চড়াও। ঘটনার কিছুটা ব্যক্ত করো, কিছুটা অনুক্ত রাখো। যেটুকু অনুক্ত রাখে পাঠক সেইটুকু ধরার জন্যই যেন হাঁসফাঁস করে। সেটাই ছোট গল্পের পিক পয়েন্ট। তবে আজ নিজের অভিজ্ঞতায় সবিনয়ে আমি তাকে বলতে পারি, নিছক সত্যও গল্পের থেকে অভিনব অনেক সময়। তার পিক পয়েন্টে আরোহণের জন্যে নকল রং চড়ানো বা ঘটনার কিছু অনুক্ত রাখা নিষ্প্রয়োজন। ঘটনা যদি জীবনের হয় তো তার তাপটুকুই আসল লভ্যবস্তু। এক্ষেত্রে অবশ্য তাপ না বলে পরিতাপও বলা যেতে পারে। ঘটনাটা শুনেছিলাম এক নামী অ্যাডভোকেট বন্ধুর মুখে। সেও কোনো রকম প্রস্তুতি নিয়ে শুনিনি। ছুটির দিনের বেশি বেলায় তার ফাঁকা দপ্তরে বসে গল্প করছিলাম। গেটের সামনে প্রকাণ্ড একটা ঝকঝকে গাড়ি এসে থামল। যে ভদ্রলোক নামলেন ওই গাড়িতে অন্তত তাকে মানায় না। পায়ে চটি, পরনে মোটা তাঁতের ফর্সা ধুতি, গায়ে আধময়লা সিল্কের ফতুয়া, মাথায় কদম ছাট চুল। দেখলে মনে হবে কোনো অবস্থাপন্ন ক্লায়েন্টের বয়স্ক এবং এককালের শৌখিন মুহুরি প্রয়োজনে মালিকের গাড়ি নিয়ে এসেছেন। কিন্তু অ্যাডভোকেট বন্ধুর মার্জিত ব্যস্ততা এবং অভ্যর্থনা দেখে মনে হল গাড়ির মালিক ইনিই হবেন। বসা থেকে উঠে দাঁড়িয়ে হাসি মুখে বন্ধু দুহাত জুড়ে কপালে ঠেকাল। বলল, আসুন বীরেশ্বরবাবু, আসুন। এত বেলায় সশরীরে নিজে চলে এলেন। একটা টেলিফোন করলেই তো হতো। বসুন বসুন। অতএব আমিও ভালো করে লক্ষ্য করলাম ভদ্রলোককে। বয়স 60-এর কিছু নিচে হবে। উঁচু লম্বা সৌম্যকান্তি, কিন্তু বিষণ্ণ বদন। ধীরে সুস্থে বসলেন তিনি। ঘাড় ফিরিয়ে আমাকে দেখলেন এক পলক। আমি বসে থাকব কি পাশের ঘরে উঠে যাব ঠিক করতে না পেরে বন্ধুর দিকে তাকালাম। বন্ধু সামান্য মাথা নাড়ল, অর্থাৎ ওঠার দরকার নেই তা জানাল। তারপর ভদ্রলোকের দিকে ফিরে বলল, আপনার সবকিছু রেডি। পার্টি 3.5 লাখ টাকায় হোয়াইট দিতে রাজি হয়েছে। আজ রবিবার, সামনের বুধবার সব লেনদেন হয়ে যাবে। আপনি সেদিন ঠিক 11টায় রেজিস্ট্রি অফিসে আসুন। আমি তার আগেই ক্লায়েন্ট নিয়ে উপস্থিত থাকব। জবাবে ভদ্রলোক সামান্য মাথা নাড়লেন। বন্ধু ড্রাফট এগ্রিমেন্টের ফাইলটা তার সামনে এগিয়ে দিল, কিন্তু উনি সেটা স্পর্শও করলেন না। অন্য মনস্কের মতো 2-1 মিনিট বসে থেকে চেয়ার ছেড়ে উঠলেন আস্তে আস্তে। একটু হাসতে চেষ্টা করে বললেন, চলি, বুধবারে ঠিক সময়ে দেখা হবে। আমার বন্ধু সঙ্গে সঙ্গে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে গেল তাকে। আমার ভিতরটা উৎসুক হয়ে উঠেছে, কারণ এই কালো বাজার আর কালো দিনেও ভদ্রলোক সাদা টাকা চান, সেও 2-10 হাজার নয়, একেবারে 3.5 লক্ষ টাকা। বন্ধু ফিরে আসতেই জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? আর বলো কেন, জলের দরে একটা সোনার খনি বিকিয়ে গেল। টাকা থাকলে আমি নিজেই কিনে নিতাম। আচ্ছা, তা খনিটা কি? বার অ্যান্ড রেস্তোরাঁ। পানভোজনের যে জমজমাট কেন্দ্রটির নাম শোনালো বন্ধু, সেই নাম আমার অপরিচিত নয়। প্রতিদিন সন্ধ্যা হতে না হতে হাল ফ্যাশনের সেই শুভালয়ের সামনে সার বেঁধে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমি বললাম, এই ভদ্রলোক তার মালিক? বন্ধু বলল, হ্যাঁ,
বুধবার থেকে অবশ্য মালিকানা বদলে যাচ্ছে। মাস গেলে ওই থেকে কম করে 1000-10 টাকা রোজগার ছিল ভদ্রলোকের। ভাবো একবার। তা বেচে দিচ্ছেন কেন? বন্ধু মুচকি হেসে জবাব দিল, সেইটাই তো গল্প। সংজ্ঞা অনুযায়ী গল্প হবে কিনা জানি না, ঘটনার অভিনব নজিরটুকুই তাই শুধু তুলে ধরব। বীরেশ্বর গাঙ্গুলি অনেকটা নিজের চেষ্টা আর পুরুষকারের জোরে সামান্য থেকে বড় অবস্থার দিকে পাড়ি জমিয়েছিলেন। তার সূচনা করে দিয়ে গিয়েছিলেন তার বাবা। মাঝবয়সে অনেক কাঠখড় পুড়িয়ে একটা গাঁজা আর তাড়ির দোকানের লাইসেন্স জোগাড় করেছিলেন বীরেশ্বর গাঙ্গুলির বাবা। কিন্তু ভালো রকম সুখের মুখ দেখার আগেই তিনি চোখ বোঝেন। বীরেশ্বর গাঙ্গুলি সে বছর আইএসসি পাশ করে বিএসসিতে ভর্তি হয়েছেন। লেখাপড়া শিখেই তুলে দিয়ে দোকান চালানোর দায়িত্ব নিতে বাধ্য হন তিনি। তার দৃষ্টি স্বচ্ছ, পয়সা রোজগারের সঙ্গে সঙ্গে তার চোখ কানও খোলা, তাই ব্যবসার মোড় ঘোরাবার উদ্যমে লেগে গেলেন তিনি। বলা বাহুল্য সে উদ্যম সফল হল। গাঁজার তাড়ির দোকানে রূপান্তর ঘটল বিলিতি আর দেশীয় অভিজাত সুরা বিপণীতে। সাদা কথা, ভালো মদের দোকান করে বসলেন একটা। নিচু শ্রেণীর লোকের সঙ্গে যোগাযোগ ঘুচে গিয়ে উঁচু মহলে সংস্রব্যে এলেন। টাকা আসতে লাগল, নিজের বাড়ি হল, গাড়ি হল, কিন্তু ব্যবসার চোখকান তখনও শটান খোলা। অবসর সময়ে নামকরা বারগুলোয় ঘোরাফেরা, আবার নতুন রাস্তায় পাড়ি দেবার সংকল্প, এসব নিয়েই ব্যস্ত থাকলেন বীরেশ্বরবাবু। এরপর বড়সড় একটা বার আর রেস্তোরাঁ জাঁকিয়ে তুলতে পারলে দোকানের দ্বিগুণ তিনগুণ লাভ। হাতে তখন অনেক টাকা। ঠিক ঠিক টোপ ফেলতে পারলে লাইসেন্স পেতে কতক্ষণ? লাইসেন্স পেলেন বীরেশ্বরবাবু। মধ্য কলকাতার এক জমজমাট জায়গাতেই হাল ফ্যাশনের পান ভোজনালয়ের পত্তন ঘটল। কমলা সুপ্রসন্ন। বছর তিনেকের মধ্যে আর মদের দোকান রাখার প্রয়োজন অনুভব করলেন না তিনি। মদের দোকান বেচে দিয়ে পান ভোজনালয়ের দিকেই লক্ষ্য স্থির করলেন। কমলার বিত্তবর্ষণ বাড়তেই থাকল। মানুষটা ভেতরে ভেতরে বেদ উপনিষদের ভক্ত ছিলেন বোধহয়। নির্লিপ্ত চিত্তে মাংস কাটছেন, ভিতরের ঋষিটি আত্মার বাণীতে সমাহিত। বীরেশ্বর গাঙ্গুলিও কর্মযোগে সেই গোছেরই একাগ্র, কিন্তু নির্লিপ্ত। এ যাবৎ সুরাবস্তুটি কখনো ঠোঁটে ঠেকিয়ে দেখেননি তিনি কিরকম খেতে। কর্মযোগের ফলটুকু শুধু ব্যাংকে জমা করেছেন আর বিষয়ে রূপান্তরিত করে চলেছেন। বীরেশ্বরবাবু বিয়ে করেছেন বছর ৩০ বয়সে, সুরা বিপণী থেকে সুরালয়ে পা বাড়াবার আগে। শিক্ষিতা মেয়ের প্রতি তার একটু ঝোঁক ছিল। বিয়ে আগেই হতে পারত, কিন্তু তার বিত্তের উৎস জানার পর গোটা কয়েক পছন্দসই শিক্ষিতা মেয়ের বাপ সরে গেছেন। সুনয়নীর বিয়ে দিয়েছেন তার মামারা। ভাগ্নি সে বছর ইকোনমিক্সে ভালো অনার্স পেয়ে বিএ পাশ করেছেন। মেয়েও সুশ্রী, কিন্তু বিয়ের বাজারে অনার্স আর শ্রীর জোটটুকুই যে সব নয়, সে অভিজ্ঞতা মামাদের হয়েছে। মামারা বীরেশ্বর গাঙ্গুলির বৃত্ত আর বিষয় দেখেছেন, মোটামুটি খোঁজখবর নিয়ে জেনেছেন স্বভাব চরিত্রের অপবাদ নেই। তারপর খুশি মনে নিখরচায় ভাগ্নির বিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়েছেন। সুনয়নী দেবী গোড়ায় গোড়ায় বেশ সন্দেহের চোখে দেখেছেন স্বামীটিকে। সন্দেহ নিরসনের পরেও স্বামীর পেশাটিকে সুনজরে দেখেননি। বিয়ের পরেও পড়াশুনো ছাড়েননি তিনি। যথাসময়ে এমএ পাশও ভালোভাবেই করেছেন। তার আগে মাসে ৩৫০ টাকা মাইনে দিয়ে তাকে বাড়িতে পড়ানোর জন্য প্রফেসর রেখে দিয়েছিলেন বীরেশ্বর গাঙ্গুলি। তার জন্য কৃতজ্ঞতার কোনো প্রশ্ন নেই। টাকা আছে বলেই দায়িত্ব পালন করা হয়েছে, এর বেশি কিছু নয়। যত টাকাই থাক, ঘরে ভালো খেয়ে দে আর আরামে মুকিয়ে যেতে আপত্তি সুনয়নী দেবীর। অতএব কলেজের চাকরিতে ঢুকেছিলেন তিনি। এখন তিনি একজন রাশভারী অধ্যাপিকা সেই কলেজে। নিজের বিশাল গাড়িতে যাতায়াত করে। কলেজের প্রিন্সিপাল আর সহ অধ্যাপিকারা ঈর্ষার চোখে দেখেন তাকে। কিন্তু সুনয়নী দেবীর ধারণা,
আড়ালে তার বিত্তের উৎস নিয়ে, অর্থাৎ স্বামীর সুরালয়ের ব্যবসা নিয়ে আড়ালে আবদালে টিকাটিপ্পণী কেটে থাকেন। বীরেশ্বর গাঙ্গুলিও লক্ষ্য করেছেন, স্ত্রীটির তার টাকা, বাড়ি, গাড়ি এসব নিয়ে কোনো আপত্তি নেই, শুধু ওই ব্যবসাটি ছাড়া। ব্যবসা সম্পর্কে স্ত্রী শুধু নিরুৎসুকই নন, ভিতরে ভিতরে বীতস্পৃহ বলেই তার ধারণা। তাদের 3টি মেয়ে, ছেলে নেই। বড় মেয়ে অমিতা এমএ পড়ে, মেজ মেয়ে বিয়ে, আর ছোট মেয়ে নমিতা এবারে স্কুল ফাইনাল দেবে। মেজ আর ছোট মেয়ের মনোভাব ঠিক বোঝা যায় না, তবে বড় মেয়ে অমিতারও যে বাপের ব্যবসাটি খুব পছন্দের নয়, বীরেশ্বর গাঙ্গুলি সেটুকু অনুভব করতে পারেন। অথচ মেয়ে 3টে তার যেন বুকের হাড় 3খানা। একটা ছেলের বাসনা ছিল, সেটা টের পেয়েই স্ত্রী নির্লিপ্ত মন্তব্য করেছেন, ছেলে নেই ভালোই হয়েছে, বড় হয়ে সে তো তোমার ওই ব্যবসায়ী দেখত, স্বভাব চরিত্র মতিগতি কেমন হতো কে জানি, সুখের থেকে তাই সুয়াস্তি ভালো। শুনে বীরেশ্বর গাঙ্গুলি মনে মনে আঘাত পেয়েছেন, কিন্তু মুখ ফুটে সেটা ব্যক্ত করেননি। প্রচ্ছন্ন আঘাত আরও পেয়েছেন বড় মেয়ে অমিতার একটা ছেলের সঙ্গে গোপনে মেলামেশা ধরা পড়ার পর। সুনয়নী একাধিক দিন নিজের চোখে দেখেছেন, তার মাথায় আগুন জ্বলেছে। মেয়েরা বিষম ভয় করে তাদের রাশভারী মাটিকে। অমিতা তার মাকে বোঝাতে চেষ্টা করেছে, ছেলেটা খুব ভালো, গেলবারে খুব ভালোভাবে এমএ পাশ করেছে, কিন্তু কার কথা কে শোনে। মেয়েকে আচ্ছা করে ধমকেছেন সুনয়নী দেবী। অভিমানী মেয়ে নিজের কানে হাত দিয়ে বলেছে, ওই ছেলের সঙ্গে আর সে মিশবে না, মা নিশ্চিন্ত থাকুক। মা তাতেও ঠান্ডা হতে পারেননি। নির্বিলিক স্বামীটিকে দুকথা শুনিয়েছেন, বলেছেন, কোন লোকের মেয়ে দেখতে হবে তো, এরকম মতিগতি হবে সে আর বেশি কি। সুনয়নী মেয়ের বিয়ের জন্য ব্যস্ত হয়ে উঠলেন, আর তিনি ঘরে মেয়ে পুষতে রাজি নন। তার গুরুগম্ভীর তাগিদের চোটে চোখে অন্ধকার দেখলেন বীরেশ্বর গাঙ্গুলি। তার দ্বারা যেটুকু সম্ভব তিনি করলেন। সমস্ত বড় কাগজে বক্স নম্বর দিয়ে বিজ্ঞাপন দিলেন। বিজ্ঞাপনের ভাষায় লোভনীয় কিছু চটক ছিল, যার ফলে গাদা গাদা চিঠি আসতে লাগল। এত চিঠি থেকে যাচাই বাছাই করে সম্ভাব্য পাত্র বার করা এক দুরূহ ব্যাপার। তবু ঠান্ডা মাথায় সেই কাজটি করলেন সুনয়নী দেবী। কার ওপর আর নির্ভর করবেন? এই ছাঁটাই বাছাই বীরেশ্বর গাঙ্গুলির খুব মনোপুত হল না, কারণ স্ত্রীটি ব্যবসায়ী ছেলে মাত্রই বাতিল করে দিল। সবকটাই চাকুরে ছেলে বাছাই করলেন তিনি। বড় চাকুরে অবশ্য, কেউ আইএএস, কেউ আইপিএস, কিন্তু চাকুরে পাত্রের ওপর খুব একটা মোহ নেই বীরেশ্বর গাঙ্গুলির। যত বড় চাকরি হোক, কত আর মাইনে। এর মধ্যে একটা ছেলে তবু মন্দের ভালো, বিলেত ফেরত ইঞ্জিনিয়ার, 1002 টাকা মাইনের চাকরি, লিখেছে আনুকূল্য পেলে স্বাধীন ব্যবসা করার ইচ্ছে। সুনয়নী দেবীর এইটুকুই যা খারাপ লেগেছে, আর বীরেশ্বর গাঙ্গুলির এইটুকুই ভালো লেগেছে। তিনি ভাবছেন, এখানে বিয়ে হলে পরে না হয় 1,00,000-2 লাখ দিয়ে জামাইকে ব্যবসায় নামিয়ে দেবেন। বরাত জোরে এই ছেলেটিকেই পছন্দ হয়ে গেল তাই সবকটির মধ্যে। যেমন স্মার্ট তেমনই সুপুরুষ। বিলেতে বছর 4 কাটিয়ে এসেছেন, সেখানেও মোটা মাইনের চাকরি করত, তাই এখানকার চাকরিতে মন ওঠেনি। মেয়ে দেখাদেখি এবং কথাবার্তা এগোতে লাগল, লক্ষ্য কেন্দ্রীভূত হয়ে আসতে লাগল। ছেলেটার চেহারা, আচরণ, কথাবার্তা যত ভাবছেন তত বেশি ভালো লাগছে সুনয়নী দেবীর। যেটুকু খবর সংগ্রহ করা গেছে তাও ভালোই, লোকে জামাই দেখে প্রশংসা করবে, না তার আপত্তি নেই। খবর পেয়েছেন ছেলের পক্ষই নাকি মেয়ের বাপের কি ব্যবসা শোনার পর একটু খুঁতখুত করেছে। সেটা খুবই স্বাভাবিক ভেবেছেন সুনয়নী দেবী। যত ভালোই হোক, মদের দোকানের কোনো মালিকের ছেলের সঙ্গে তিনি নিজে কি তার মেয়ের বিয়ে দিতেন? সেদিক থেকে ছেলে খুবই উদার বলতে হবে। ছেলে 2 কথায় তার বাবা মায়ের খুঁতখুঁতুনি নস্যাৎ করে দিয়েছে।
ব্যবসা করেন বলেই যে ভদ্রলোক নিজেও মদ গেলেন, তোমাদের কে বলেছে? এ পর্যায়ে আসার পর বীরেশ্বর গাঙ্গুলির চিন্তাস্রোত জটিল খাতে বইতে লাগল। মেয়েরা তার চোখের মণি, বিশেষ করে বড় মেয়ে তো সব থেকে আদরের। চিন্তা ভাবনা স্বাভাবিক, ছেলেটা কেমন, তার ভিতরের চরিত্রটাই বা কি, তার কতটুকু জানতে পেরেছেন বীরেশ্বরবাবু? এই এক ব্যবসায় নামার পর মানব চরিত্র, বিশেষ করে তরুণ চরিত্রে ওঠাপড়া তিনি যেমন দেখেছেন তেমন আর কে দেখেছে? রোজ সন্ধ্যা হতে না হতেই যারা তার বারে ভিড় করে আসে তাদের বেশিরভাগই তরুণ, অর্থাৎ ২২ থেকে ৩৫-এর মধ্যে বয়স। অনেক চেনা মুখ ভালো ছেলের অধঃপতন দেখেছে তার এই দুটো চোখ। তখন তিনি নিষ্পৃহ, কিন্তু এখন তো আর অতটা নিষ্ক্রিয় হয়ে ভাবতে পারছেন না। এক একটি অতি শিক্ষিত ভদ্র ছেলে বারে এসে ওই তরল বস্তু জঠরে চালান করার পর যে মূর্তি ধরে তাও অতি নিষ্ক্রিয় চোখে দেখে তিনি অভ্যস্ত। কিন্তু সেই জায়গায় তার ভাবি জামাইয়ের মুখখানা কখনো দেখেছেন কিনা ঠিক মনে পড়ল না, কিন্তু ওই রকম স্মার্ট ছেলে হামেশাই আসে, এই মিলটুকুই তাকে আচ্ছন্ন করছে। এই চিন্তায় ক্রমশ পেয়ে বসতে লাগল বীরেশ্বরবাবুকে। জানা দরকার, খুব ভালো করে জেনে নেওয়া দরকার, যে দিনকাল আর ছেলে ছোকরাদের যা মতিগতি, মেয়েটা শেষে চিরকাল চোখের জল ফেলবে না তো? এর ওপর কাগজে সেদিন আবার একটা খবর পড়ে দুশ্চিন্তা চতুর্গুণ পেয়ে বসল মাথায়। হিসেব করে দেখা গেছে আধুনিককালের শতকরা ৭০টি উচ্চশিক্ষিত অবস্থাপন্ন ছেলে সুরাসক্ত। শতকরা ৭০। না, খুব অবিশ্বাস করেন না বীরেশ্বর গাঙ্গুলি। অসম্ভব নয়, তারা ওখানেই তো লাইন করে খদ্দের দাঁড়িয়ে অপেক্ষা করে এখন। ভিড় বাড়ছেই। শতকরা ৭০ জন হলে সুরাসক্ত নয় কে সেটা বাছাই করাই শক্ত। ওদিকে ভাবি জামাইটিও উচ্চশিক্ষিত, আর ২০০০ টাকা মাইনে যখন, অবস্থাপন্নও বটে। ওই ছেলেও ভিতরে ভিতরে কি সেটা জানা যাচ্ছে কি করে? নিঃসংশয় না হওয়া পর্যন্ত বীরেশ্বরবাবু নিশ্চিন্ত হবেন কি করে? চিন্তায় চিন্তায় রাতের ঘুম গেল তার। ভেবেচিন্তে যাচাইয়ের অবশ্য একটা পথ বার করলেন তিনি। এতকাল ব্যবসা করার পর সুরাসক্তদের রীতিনীতি কিছুটা জানা আছে তার। যে যার কাজের এলাকার বার অথবা বাড়ির কাছাকাছির বারে হানা দিয়ে থাকে, এবং যে যেখানে অভ্যস্ত সাধারণত সে সেখানেই গিয়ে থাকে। অতএব পছন্দমতো দুটো বারের নাম বাছাই করলেন তিনি, একটা ছেলের আপিস এলাকায় আর একটা তার বাড়ি থেকে ৮ মাইল দূরে। দুটো বারে যদি ২ সপ্তাহে হানা দেন বিকেলের কয়েক ঘণ্টা করে, তাহলেই বোঝা যাবে। সপ্তাহে দিন ২ অন্তত আসবে না এরকম পানাসক্তের সংখ্যা বিরল। তাদের তিনি ধর্তব্যের মধ্যেও আনেন না। প্রাণের অধিক আদরের মেয়ের জন্যে এটুকু ধকল তাকে পোহাতেই হবে। প্রথম ছেলের আপিস এলাকার বারে ঘণ্টা আড়াই করে কাটালেন দিন ৬। বিকেল ৬টা থেকে ৮:৩০। কোণের এক টেবিলে অল্প ড্রিঙ্ক আর কিছু খাবার নিয়ে বসেন। এমনিতে কে তাকে ২-২.৫ ঘণ্টা বসে থাকতে দেবে? সেখান থেকে সেন দৃষ্টিতে খদ্দেরদের আসা যাওয়া লক্ষ্য করে। শেষে শুধু খাবারটুকু খেয়ে এবং গেলাসের জলীয় পদার্থ হাত ধোয়ার বাউলে ঢেলে দিয়ে উঠে আসেন। এরপর সন্ধ্যার দিকে দিন ৬ ছেলের বাড়ির এলাকার বারে হানা দিলেন একইভাবে। তারপর সম্পূর্ণ নিশ্চিন্ত, কোনো বারেই তার ভাবি জামাইকে ঢুকতে দেখা যায়নি। কিছুদিন পরেই সন্ধ্যায় সেই অঘটন। ভদ্রলোক সেদিন খুশি মনে তার নিজের ব্যবসা দেখছেন। বাড়িতে কি ঘটে গেছে খবরও রাখেন না। হঠাৎ বাড়ি থেকে টেলিফোন। স্ত্রীর গলা, যেমন গম্ভীর তেমনই ঠান্ডা, এক্ষুনি চলে এসো। বীরেশ্বরবাবু অবাক। রিসিভার রাখার শব্দ। তারপরে গাড়ি নিয়ে হন্তদন্ত হয়ে বাড়ির দিকে ছুটলেন বীরেশ্বরবাবু। কঠিন মুখেই সুনয়নী দেবী তার প্রতীক্ষায় ছিলেন। পাত্র এবং পাত্রী উভয় পক্ষের সঙ্গে যোগ আছে এমন এক ভদ্রলোক মাঝখানে থেকে
বিয়েটা পাকাপাকির দিকে এগিয়ে দিচ্ছিলেন। খানিক আগে এসে বিরস বদনেই তিনি সুনয়নী দেবীকে জানিয়েছেন, পাত্রপক্ষ আজ তাকে ডেকে সাফ জবাব দিয়েছেন, এ বিয়ে হবে না। সুনয়নী দেবী আকাশ থেকে পড়েছেন। কেন? হঠাৎ কি হল? ভদ্রলোক সহজে বলতে চাননি কি হল। সুনয়নী দেবীর পীড়াপিড়িতে শেষে যে কথা বলেছেন তার সারমর্ম, ছেলে আপিস থেকে বেরিয়ে তাদের সেখানকার এক বারে স্বচক্ষে দুদিন তার ভাবী শ্বশুরকে ঢুকতে দেখেছে এবং আরও দুদিন সেই বাড়ির সামনে তার গাড়ি দাঁড়ানো দেখেছেন। ওদিকে ছেলের বাপের মাইল ৩ করে হাঁটা রোজ অভ্যেস, তিনিও ৩ দিন ভাবী বৈবাহিককে তাদের ওদিকের বাড়ি ঢুকতে দেখেছেন এবং আরও দুদিন তার গাড়িও দাঁড়ানো দেখেছেন। অতএব তারা যা বোঝার বুঝে নিয়েছেন। সুনাম খোয়ানোর ভয়ে মেয়ের বাপ নিজের বাড়ি ছেড়ে অন্য বাড়ি নিয়মিত যাতায়াত করে থাকেন। বিয়ের পর ছেলে দেখবে তার শ্বশুর মদ খেয়ে গড়াগড়ি খাচ্ছে, আর তিনি এটা চান না বলেই এই বিয়ে হবে না। শুনছিলেন আজকের গল্প শ্রী আশুতোষ মুখোপাধ্যায় রচিত পিক পয়েন্ট। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে। নমস্কার।